আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, উত্তরাধিকার সম্পদ বন্টন আইন বা ইলমে ফারাজের চতুর্থ পর্বে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারক। এ পর্বে আমরা আসাবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর মৃত ব্যক্তির পরিত্যক্ত বন্টনযোগ্য সম্পত্তিতে মা, সৎ বোন এবং দাদি ও নানির কী পরিমাণ অধিকার রয়েছে, তারা কী শর্তে কী পরিমাণ অংশ পেয়ে থাকেন, ইনশাআল্লাহ আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে বইমাত্র বোনের 8টি অবস্থা হতে পারে। আর বইমাত্র বোন কাকে বলে সেটা আগে জেনেছি। সেটা হচ্ছে যে একই পিতার ভিন্ন মায়ের সন্তান, অর্থাৎ কোনো পিতা যদি একাধিক বিয়ে করেন তাহলে প্রত্যেক মা থেকে যে সন্তানরা জন্মলাভ করে তাদেরকে পরস্পরের বইমাত্র বোন বলা হয়। অর্থাৎ পিতা এক, মা কয়েকজন। যাই হোক, তো এই বইমাত্র বোনের সম্পত্তিতে যে অধিকার সেগুলোকে 8 ভাগে ভাগ করা যায়। বা বইমাত্র ভাই বোনের বা বোনের 8টি অবস্থা হতে পারে। আমরা আগে বৈপিতৃ ভাই বোনের সম্পর্কে আলোচনা করেছিলাম। যাই হোক, আজকে বইমাত্র বোন সম্পর্কে আলোচনা করছি। 8টি অবস্থা। প্রথম অবস্থা হচ্ছে, যদি ওই মৃত ব্যক্তির পিতা থাকেন, দাদা, মৃত ব্যক্তির ছেলে থাকে, তাহলে বইমাত্র বোনের অংশ হচ্ছে 0, মানে সে কিছু পাবে না। সেকেন্ড হচ্ছে, যদি মৃত ব্যক্তির আপন ভাই থাকে, আপন বোন এরা আসাবা হয়। অর্থাৎ মৃত ব্যক্তির আপন ভাই, আপন বোন তারা যদি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে আসাবা হয়, অবশিষ্টাংশ ভোগী হয়। আর মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে আপন ভাই এবং আপন বোন কীভাবে আসাবা হয়, অবশিষ্টাংশ ভোগী হয়, সেটা বিগত আলোচনায় আমি আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম, সেটা দেখে নিতে পারেন। যাই হোক, তারা যদি আসাবা হয়, অবশিষ্টাংশ ভোগী হয়, তাহলে সেক্ষেত্রেও বইমাত্র বোনের অংশ হচ্ছে 0, মানে কিছুই পাবে না। থার্ড হচ্ছে, যদি মৃত ব্যক্তির আপন বোন থাকে, আপন বোন আছে, আপন বোন যদি একাধিক হয়, মৃত ব্যক্তির আপন বোন যদি একাধিক থাকে, সেক্ষেত্রেও বইমাত্র বোনের প্রাপ্ত অংশ হচ্ছে 0, মানে সে ওই ক্ষেত্রেও সে কিছু পাবে না। তাহলে বোঝা গেল প্রথম 3টি অবস্থায় বইমাত্র বোন কিছু পায় না। ঠিক আছে। মৃত ব্যক্তির যদি পিতা, দাদা, ছেলে থাকে, মৃত ব্যক্তির যদি আপন ভাই, আপন বোন এরা যদি আসাবা হয়, আর মৃত ব্যক্তির যদি আপন বোন একাধিক হয়, এই 3টি অবস্থায় মৃত ব্যক্তির বইমাত্র বোন তারা কিছুই পাবে না, তাদের অংশ 0। এই 3টি আগে আমরা মনে রাখি যে 3টি ক্ষেত্রে বইমাত্র বোন আসলে কিছু পায় না, তারা মাহরুম হয় বা তারা বঞ্চিত হয় বা মাহরুম হয়। ঠিক আছে, তারা মাহরুম হয়, বঞ্চিত হয়। এবার আসি, আরও যে 5টি ক্ষেত্র আছে, সে 5টি ক্ষেত্রে বইমাত্র বোন কী পরিমাণ অংশ পায় সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। সেটা হচ্ছে, চতুর্থ ক্ষেত্র হচ্ছে যে যদি আপন বোন একজন হয়। তৃতীয় ক্ষেত্রে দেখেছি যে মৃত ব্যক্তির আপন বোন একাধিক হলে বইমাত্র বোন বা সৎ বোন কিছু পান না। এখন মৃত ব্যক্তির আপন বোন যদি একজন হয়, তাহলে সেই বইমাত্র সৎ বোন তিনি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিতে 1/6, এটাকে বলা হয় সুদুস, আরবিতে সুদুস বলা হয়, তিনি 1/6 বা টোটাল প্রপার্টির 6 ভাগের 1 ভাগ তিনি পেয়ে যাবেন, মনে রাখতে হবে। এরপর যদি মৃত ব্যক্তির, আচ্ছা এটা হচ্ছে 4 নম্বরটা হচ্ছে কি, যে প্রথমত এই 3 প্রকারের কেহ নাই, পিতা, দাদা, ছেলে কেহ নাই, আপন ভাই এরা কেহ নাই, আপন বোন একাধিকও না, একজন। সেক্ষেত্রে আপন বোন একজন হলে টোটাল প্রপার্টির 6 ভাগের 1 ভাগ। এবার আসি, ধরি মৃত ব্যক্তির এই 4 প্রকারের কেহ নাই, 4 প্রকারের পিতা, দাদা, আপন ভাই, বোন কেহ নাই। এবার এই বইমাত্র বোন যদি একজন হয়, মানে সে যদি একজন হয়, তাহলে সেই বইমাত্র বোন বা বইমাত্র সৎ বোন তিনি টোটাল প্রপার্টির হাফ পাবেন, অর্ধেক পাবেন। ঠিক আছে। তাহলে এই পঞ্চম ক্ষেত্রটা এমন একটা ক্ষেত্র যে ক্ষেত্রে ওই মৃত ব্যক্তির
মানে পিতা দাদা আপন ভাই এরা কেউ নাই, সেক্ষেত্রে সেই বোন যদি সৎ বোন যদি মৃত ব্যক্তির সৎ বোন যদি একজন হয়, তাহলে তিনি মৃত ব্যক্তি রেখে দেওয়া বন্টনযোগ্য টোটাল প্রপার্টি বা সম্পত্তির হাফ বা অর্ধেক তিনি পাবেন। আর যদি তার একাধিক হয়, এটা হবে তারা যদি তারা মানে বৈমাত্র বোন এরা যদি একাধিক হয় তাহলে ওনারা মৃত ব্যক্তির রেখে দেওয়া বন্টনযোগ্য টোটাল প্রপার্টির 2/3 3/2 ভাগ পাবেন। এই সৎ বোনেরা বা বৈমাত্র বোনেরা 3/2 নিয়ে নিজেদের মধ্যে আবার সমান ভাগে ভাগ করবেন। এবার আসি 7 নম্বর কেসটা হচ্ছে, তাহলে 5-6 অবস্থা হচ্ছে এই অবস্থা, যে অবস্থায় বৈমাত্র বোন একজন হলে কি পাবে আর একাধিক হলে কি পাবে, সেই দুইটি অবস্থা এখানে আমি বলেছি। যে দুই অবস্থায় আগের 4টি অবস্থার যে মানুষগুলো ছিল তারা নাই, তার না থাকা অবস্থায় এই দুই অবস্থায় একজন হলে 1/2, একাধিক হলে 2/3 বা 3/2 বা যেটাকে 2/3 আর কি। এবার আসি 7 নম্বর অবস্থা হচ্ছে যে যদি বৈমাত্র ভাইয়ের সাথে মানে বৈমাত্র বোনের সাথে যদি ভাইও থাকে, এই প্রথম 6টি ক্ষেত্রে হচ্ছে যে শুধু বৈমাত্র বোন ভাই নেই। 7ম অবস্থা হচ্ছে যদি বৈমাত্র ভাইয়ের সাথে বোনের সাথে ভাইও থাকে, সেক্ষেত্রে তখন সে বৈমাত্র সৎ বোন নির্দিষ্ট কোনো অংশ পাবেন না, তখন আসাবা হয়ে যাবে। আসাবা মানে হচ্ছে অবশিষ্টাংশভোগী, সকলকে দেওয়ার উপর যে সম্পত্তি বা প্রপার্টি থাকবে, সেই ক্ষেত্রে ভাই এবং বোন দুইজন মিলে আসাবা হবেন। আসাবা হয় তারা 2:1 মানে 2:1 হিসেবে পাবেন। বোন যা পাবেন ভাই, সৎ বোন যা পাবেন সৎ ভাই তার দ্বিগুণ এই হিসেবে তারা পাবেন। এই 2:1 অনুপাতে ভাই বোনের মধ্যে যে সম্পদ বন্টন হয় সেটা আমরা আগেও জেনে এসেছি যে আপন ভাই বোনের মধ্যে এইভাবে 2:1 অনুপাতে ভাগ হয়, তারা যখন সম্পত্তি পান। ভাই বোনের মধ্যেও সহোদরা মানে ছেলে মেয়ের মধ্যেও বা ভাই বোনের মধ্যেও সম্পত্তি এইভাবে 2:1 অনুপাতে বন্টন হয়। 8ম অবস্থা হচ্ছে মেয়ের সাথে আসাবা হবে, অর্থাৎ মৃত ব্যক্তির যদি মেয়ে থাকে, মৃত ব্যক্তির মেয়ের সাথে যদি বৈমাত্র বোন বা সৎ বোন থাকে, তাহলে সৎ বোন মেয়ের সাথে আসাবা হবে। অর্থাৎ মেয়েরা আমরা জেনেছি মেয়ে যদি একজন থাকে তাহলে তিনি পিতা থেকে বা মৃত ব্যক্তির টোটাল প্রপার্টি থেকে হাফ পান। আর যদি মৃত ব্যক্তির একাধিক মেয়ে থাকে তাহলে একাধিক মেয়ে মৃত ব্যক্তির রেখে যাওয়া বন্টনযোগ্য সম্পত্তিতে তার 2/3 মানে 3/2 পান। এই পাওয়ার পর যে সম্পত্তি থাকবে সেই ক্ষেত্রে আপনার এই বৈমাত্র বোন যে আছে তিনি আসাবা হবেন, মানে অবশিষ্টাংশভোগী হবেন। এবার আসি মায়ের অবস্থা। মায়ের মোট 3টি অবস্থা হতে পারে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে। প্রথম অবস্থা হচ্ছে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে, মৃত ব্যক্তির ছেলে হোক মেয়ে হোক সন্তান থাকে বা একাধিক ভাই বোন থাকে, তাহলে মৃত ব্যক্তির মা তার মৃত সন্তান থেকে 6/1 সম্পত্তি পাবেন। ঠিক আছে, তাহলে 6/1 কখন পাবেন? যদি সেই মৃত ব্যক্তির সন্তান থাকে অথবা একাধিক ভাই বোন থাকে, তাহলে তিনি 6/1 পাবেন। সেকেন্ড হচ্ছে যদি মৃত ব্যক্তির সন্তানও নাই ভাই বোনও নেই, মানে এদের কেহ নাই, মৃত ব্যক্তির সন্তান নাই একাধিক ভাই বোন নেই, হয়তো একজন ভাই বোন থাকতে পারে, মানে একাধিক ভাই বোন নাই সন্তান নেই, সেক্ষেত্রে মৃত ব্যক্তির পরিত্যক্ত টোটাল সম্পত্তি থেকে মা পাবেন 1/3 1/3। এটা হচ্ছে 1/6 ভাই বোন থাকলে সন্তান থাকলে, আর না থাকলে 1/3 বা 3/1। এবার 3 নম্বর অবস্থাটা হচ্ছে যদি মৃত ব্যক্তির সন্তান একাধিক ভাই বোন নাই, এদের প্রথম 1-2 কেউ নাই, কিন্তু মৃত ব্যক্তির পিতাও আছে, মানে পিতা থাকলে অবশিষ্টাংশের 1/3 পাবেন। মৃত ব্যক্তির কি আছে? মায়ের সাথে পিতাও আছে, পিতা থাকলে কি হবে? অবশিষ্টাংশের 1/3, মানে অবশিষ্টাংশ বলতে মৃত ব্যক্তির আর যার সম্পত্তি পাবেন, যেমন স্ত্রী আছেন, মৃত ব্যক্তির ছেলে মেয়ে তো কেউ নাই, মৃত ব্যক্তির আর আছে স্ত্রী আছে, স্ত্রী সম্পত্তি পাবেন। আর ভাই বোন তার তো পাবেনই না, ভাই বোন তো নাই, আমরা তো ভাই বোন তো নাই ধরলাম, আর কে আছে? তাহলে স্ত্রী আছে,
তারপরে চাচা খালু টালু যারা আছে তারা তো পাবেনই না। মানে মোটামুটি যদি মৃত ব্যক্তির সন্তান ভাই বোন না থাকে, শুধু পিতা মাতা থাকে, পিতা মাতার উপস্থিতিতে আমরা আগেও জেনে এসেছি যে মৃত ব্যক্তির দাদা দাদি নানা নানি সব বঞ্চিত হয়ে যায়, ভাই বোন সব বঞ্চিত। মানে শুধু স্ত্রী পাবে, স্ত্রী তিনি মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকলে তিনি টোটাল প্রপার্টি থেকে 4 ভাগের 1 ভাগ পাবেন। এই 4 ভাগের 1 ভাগ সম্পত্তি পাওয়ার পর যে সম্পত্তিটা থাকবে, এই সম্পত্তির 3 ভাগের 1 ভাগ পাবেন হচ্ছে মাতা পাবেন, আর থাকে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 1 ভাগ চলে যাওয়ার পর আর থাকে কত? 3 ভাগের 2 ভাগ। এই 3 ভাগের 2 ভাগ পাবেন পিতা। আশা করি বুঝতে পারতেছেন। ইনশাল্লাহ আমার সামনে একটি ক্লাসে শুধু উদাহরণ দেব, 8-10টা উদাহরণ দিলে, বাস্তব এক্সাম্পল দিলে ইনশাল্লাহ আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে পিতা থাকলে মৃত ব্যক্তির জাবিল ফুরুজের স্ত্রী সম্পত্তি নেওয়ার পর যে সম্পত্তি থাকে, ধরি মৃত ব্যক্তির সন্তান নাই, একাধিক ভাই বোন নাই, মৃত ব্যক্তির স্ত্রী আছে, 100 টাকা ছিল, 100 টাকার মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 25 টাকা, স্ত্রীর পাবে 4 ভাগের 1 ভাগ 25 টাকা, যেহেতু সন্তান থাকলে 4 ভাগের 1 ভাগ, আর থাকে 75 টাকা। এই 75 টাকার 3 ভাগের 1 ভাগ হচ্ছে কত? 25 টাকা। এই 3 ভাগের 1 ভাগ 25 টাকা, তো এই 25 টাকা পাবে হচ্ছে মা, আর থাকে 50 টাকা। এই 50 টাকা বাকি পিতা পাবে বা বাবা পেয়ে যাবে। এবার আসি দাদি ও নানির অবস্থা। দাদি ও নানির হচ্ছে 3টি অবস্থা। প্রথম হচ্ছে, যদি মৃত ব্যক্তির মা থাকে তাহলে মা থাকলে দাদি নানি উভয় বঞ্চিত, 0। মৃত ব্যক্তির মা থাকলে মৃত ব্যক্তির দাদিও বঞ্চিত, নানিও বঞ্চিত। যদি মৃত ব্যক্তির পিতা থাকলে তখন দাদি 0, মানে দাদি কিছু পাবে না, নানি পাবে। আর যদি মৃত ব্যক্তির পিতাও নাই মাতাও নাই, মানে অন্য সকল অবস্থায় বলতে মৃত ব্যক্তির পিতাও নেই মাতাও নাই, সেক্ষেত্রে দাদি নানি পাবে হচ্ছে 6 ভাগের 1 ভাগ। এই 6 ভাগের 1 ভাগ তখন দাদি নানি পেয়ে যাবে। দাদি নানি 6 ভাগ। দাদি নানি মিলে যদি 2 জন হয়, মায়ের মা হচ্ছে নানি, বাবার যে মা দাদি যদি 2 জন থাকে, তাহলে উভয়ে মিলে 6 ভাগের 1 ভাগ সম্পত্তি নিয়ে পরস্পরের মধ্যে আবার সমান ভাগে ভাগ করবে। আর যদি দাদি আসে নানি নাই, তাহলে একজনই এই 1/6 পেয়ে যাবেন। ঠিক আছে, মোট কথা হচ্ছে তারা 2 জন মিলে এই দাদি নানির যে বিষয়টা, এরা মোট সর্বোচ্চ 6 ভাগের 1 ভাগ পাবেন। তার একজন থাকলে টোটাল নিয়ে যাবেন, 2 জন থাকলে সমান ভাগে ভাগ করে নেবেন। মা থাকলে কেউ পাবেন না, পিতা থাকলে নানি পাবেন, দাদি কিছু পাবেন না। পিতা থাকলে দাদি বঞ্চিত, কিছু পাবেন না, তবে নানি পাবেন। আর মা থাকলে সবাই বঞ্চিত। ঠিক আছে, এবার আসি আসাবা কাকে বলে। আসাবার বিষয়টা একটু বলা দরকার। আমরা এ পর্যন্ত জাবিল ফুরুজের যে 12 প্রকারের মানুষ, 4 প্রকারের পুরুষ, 8 প্রকারের নারী, তারা কী পরিমাণ সম্পত্তি পেয়ে থাকেন, মৃত ব্যক্তির সম্পত্তি কী পরিমাণ পান, কোন শর্তে কোন অংশটা আমরা জেনেছি। অনেক জায়গায় আমরা আসাবার কথা বলেছি যে আসাবা মানে হচ্ছে অবশিষ্টাংশভোগী। মোটামুটি সংক্ষিপ্ত একটা পরিচয় দিয়েছি, কিন্তু এখানে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। আসাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অবশিষ্ট, অতিরিক্ত অংশ এগুলো। আর ইলমে ফারাজের পরিভাষায় মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তিকে জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশভোগী যারা আছেন তাদেরকে ভাগ করে দেওয়ার পর যে সম্পদটা অবশিষ্ট থাকে, যে সম্পদটা বাকি থাকে, সেই সম্পদের ওয়ারিস যারা হন, ঠিক আছে, জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশভোগীর তালিকা যারা আছেন তাদেরকে দেওয়ার পর বাকি যে সম্পদটা আছে, সেই অবশিষ্টাংশ সম্পদের ওয়ারিস যারা হন তাদেরকে অবশিষ্টাংশভোগী বা আসাবা বলা হয়। এই আসাবা বা অবশিষ্টাংশভোগী যারা হবেন তাদের অগ্রাধিকার ক্রমের ভিত্তিতে তাদেরকে মোট 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ছেলে, অর্থাৎ অবশিষ্ট যে সম্পদটা থাকবে সেই অবশিষ্ট সম্পদটাকে প্রথমে ছেলেকে দিতে হবে। যদি ছেলে না থাকে সেক্ষেত্রে ছেলের ছেলে, না থাকলে তার ছেলে, এইভাবে নিচের দিকে যত দেওয়া যায়। যদি
প্রথম শ্রেণীর কেউ না থাকে, তাহলে এরপর দেখতে হবে দ্বিতীয় শ্রেণীর কারা আছে। দ্বিতীয় শ্রেণী হচ্ছেন, প্রথম শ্রেণী হচ্ছে মৃত ব্যক্তির শাখা বা মৃত ব্যক্তির উত্তরসূরি, ছেলে ছেলে এইভাবে মৃত ব্যক্তির বংশ। দ্বিতীয় শ্রেণী হচ্ছে মৃত ব্যক্তির উসুল বা মৃত ব্যক্তির পূর্বসূরি, যেমন মৃত ব্যক্তির পিতা, পিতার পিতা, দাদা, এইভাবে উপর দিকে। এরপর যদি মৃত অবশিষ্ট সম্পত্তিকে দেওয়ার জন্য তাদের কাউকে না পাওয়া যায়, সেকেন্ড স্তরের কাউকে না পাওয়া যায়, তারপর দেখতে হবে থার্ড স্তরে কার আছে। থার্ড স্তরের প্রথম হচ্ছেন ভাই, আপন ভাই, ভাই না থাকলে ভাইয়ের ছেলে, এভাবে নিচের দিকে। এরপর যদি তাদের কাউকে না পাওয়া যায়, এরপর ফোর্থ স্টেজ হচ্ছে আপন চাচা, চাচার ছেলে, এইভাবে নিচের দিকে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আসাবার একটা ক্রম। আমরা এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। ধরি জায়েদ নামক এক ব্যক্তি, তিনি মৃত্যুবরণ করেছেন। ওনার মৃত্যুর সময় ওনার 1 লক্ষ টাকা ছিল বন্টনযোগ্য পরিত্যক্ত সম্পত্তি। কাফন দাফন, ঋণ পরিশোধ, ওষুধ পূর্ণ করার পর সে জায়েদের 1 লক্ষ টাকা বাকি ছিল। এবং 1 লক্ষ টাকা আমরা এখন একটু এটাকে কীভাবে আশাবাদের মতো দেওয়া যায় সকলকে দেওয়ার পর। ধরি জায়েদের মা আছেন, বাবা, এরা আছেন, বাবা মা ভাই বোন এইভাবে আছেন, তারা আছেন, সৎ বোন, চাচা আছেন। তো আমরা জানি যে এখানে যারা আছেন এদের মধ্যে কেউ আছেন, কিছু আছেন শুধুমাত্র নির্দিষ্ট অংশভোগী বা জাবির ফুরুজ, কিছু আছেন আসাবা, আর কিছু আছেন তারা আসাবা হন আবার জাবিল ফুরুজও হন। যেমন মা সর্বদা তিনি জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশভোগী। ছেলে মেয়ে থাকলে হচ্ছে একটু আগে বললাম, যে এখানে বললাম, একটু দেখে নেবেন। তারপরে এইভাবে আছেন সৎবোন হচ্ছে শুধুমাত্র যারা বই পিত্র, তিনি জাবিল ফুরুজ হন, তার স্ত্রী জাবিল ফুরুজ হন। আর ছেলে সর্বদা আসাবা হন, আসাবা। ভাই আসাবা, চাচা আসাবা, ভাই হচ্ছে আসাবা, চাচাও তিনি আসাবা হন। এখন আমাদের যারা জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশভোগী যারা আছেন, তাদেরকে সম্পদ দেওয়ার পর 50,000 টাকা দেওয়ার পর ধরে আরও 50,000 টাকা আছে। ঠিক আছে, ধরে আরও কত আছে? জাবিল ফুরুজ বা নির্দিষ্ট অংশভোগী যারা আছেন তাদেরকে নির্দিষ্ট অংশ মতে দিতে ধরে 1 লক্ষ টাকা থেকে আরও 50,000 ইন আওয়ার হ্যান্ড, এই টাকাটা আমাদের হাতে আছে। এবার দেখতে হবে এই 50,000 টাকা আমরা দেবো আসাবা যারা হবে তাদেরকে দেবো। আসাবার প্রথম সিরিয়াল হচ্ছে ছেলে। এবার ছেলে আছে কিনা? হ্যাঁ, ছেলে একজন আছে, তাহলে আমরা ছেলেকে দিয়ে দেবো। তো এখানে বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে ছেলের সাথে যদি মেয়েও থাকে, মৃত ব্যক্তির ছেলের সাথে যদি মেয়েও থাকে, মানে ছেলের বোনও থাকে, তাহলে সেই টাকাটা ছেলের কারণে বোনও আসাবা হয়ে যাবে। মানে তার ছেলে এবং মেয়ে দুজনে মিলে পাবে, মানে ছেলে এবং হচ্ছে যে মেয়ে দুজনই পাবে। তবে মেয়ে যা পাবে ছেলেটা দ্বিগুণ, অর্থাৎ ছেলে মেয়ে পরস্পর মধ্যে 2:1, 2:1 ভিত্তিতে তারা টাকাটা বন্টন করবে বা কোন সম্পদ সেভাবে বন্টন করবে। ধরি আসলে ছেলে মেয়ে কেউ নাই, ধরলাম ছেলে মেয়ে কেউ নাই, তাহলে দেখতে হবে এরপরে ছেলে আছে কিনা। ধরি ছেলে হচ্ছে এ আছে, তাহলে এ পেয়ে যাবে। ঠিক আছে, তারপর না থাকলে এই ছেলের এর ছেলে থাকলে বি সে পেয়ে যাবে। ধরি এই ছেলে কেউ নাই, তাহলে যে 50,000 টাকা আছে, এবার দেখতে হবে পিতা আছে, হ্যাঁ পিতা আছে, তাহলে পিতাকে আমরা দিয়ে দেব। যদি পিতা না থাকে দেখতে হবে পিতার বাবা হচ্ছে দাদা আছে, দাদাকে দিয়ে দেবো। এই সিরিয়ালে কেউ না থাকলে এবার দেখতে হবে থার্ড সিরিয়ালের মধ্যে 50,000 টাকা দেওয়ার জন্য আমরা ভাইকে খুঁজবো। ভাই থাকলে ভাইকে দেবো, যদি ভাই না থাকে ভাইয়ের ছেলে থাকলে ছেলেকে দেবো, এইভাবে নিচের দিকে। যদি ভাইও না থাকে আমরা হচ্ছে এরপর দেখবো যে ফোর্থ সিরিয়ালে হচ্ছে চাচা আছে কি না। হ্যাঁ, চাচা আছে, তাহলে চাচা পেয়ে যাবে। চাচা না থাকলে চাচার ছেলেই হবে। অর্থাৎ আসাবা যে সম্পদটা থাকবে, এই সম্পদটা শুধুমাত্র এক শ্রেণীর এক প্রকারের মানুষ পাবে। অগ্রাধিকার ভিত্তিতে বা মর্যাদার ক্রমানুসারে আসাবা বা অবশিষ্ট সম্পদটা যে কোনো এক শ্রেণীর এক প্রকারের মানুষ। প্রথম শ্রেণী না পেলে দ্বিতীয় শ্রেণী, বাকি 3টা বঞ্চিত। প্রথম শ্রেণী কেউ না থাকলে দ্বিতীয় শ্রেণীর। আবার প্রথম শ্রেণী ফার্স্ট ক্লাস আছে, ফার্স্ট অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয়, এইভাবে আমাদের দ্বিতীয় শ্রেণীর প্রথম, দ্বিতীয় শ্রেণীর সেকেন্ড, এইভাবে আমাদের
শেষ পর্যন্ত দেওয়া লাগবে। যাদেরকে আমরা উপযুক্ত মনে করব সিরিয়াল অনুসারে তাকে সম্পদটা তার মাঝে বন্টন করতে হবে। যাই হোক, 1961 সালে একটি আইন চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে মুসলিম পারিবারিক প্রতিনিধিত্ব আইন নামে একটি সংশোধন হয়েছে। সেটা হচ্ছে শরিয়া আইন মতো এমন ছিল, ধরি জায়েদের ছেলে হচ্ছে 2 জন, এখানে ধরলাম আরেকজন ছেলে আছে, ছেলে 2, ছেলে বি ধরলাম, আর এটা হচ্ছে ছেলে এ। যদি জায়েদের এখানে ধরি জায়েদের এ ছেলে আর হচ্ছে বি ছেলে। আগে হতো জায়েদ মারা যাওয়ার পর তার টোটাল সম্পত্তিটা এ ছেলে এবং বি ছেলের মধ্যে দেওয়া হতো। যদি ধরি বি ছেলে নাই, মারা গেছে, ওনার ছেলে মেয়ে আছে এ আর বি, ওনার ছেলে মেয়ে আছে। আগে হতো এটা যে মানে শরিয়া আইন অনুসারে বিষয়টা এমন যে যেহেতু জায়েদের ছেলে এ আছে, সে এই সমস্তটা সম্পদ নিয়ে যাবে, মানে ভাতে যারা কোনো সম্পদ পাবে না। মানে যেহেতু জায়েদের বি ছেলে মারা যাওয়ার কারণে বি ছেলের ছেলে মেয়ে যারা আছে তারা বঞ্চিত হতো। আগের নিয়ম অনুসারে বি ছেলে মেয়ে তারা কি হতো, মানে দাদা থেকে নাতি নাতনি সম্পদ পেত না। দাদা থেকে নাতি নাতনি সম্পদ পেত না যদি দাদার ছেলে থাকে। এ ছেলে থাকার কারণে এই এ বি বঞ্চিত হতো, যেহেতু এ মারা গেছে। ঠিক আছে, কারণ হচ্ছে নিকটবর্তী থাকলে দূরবর্তী বঞ্চিত হয়ে আমরা জানি যে নিকটবর্তী থাকলে নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করে, ডিপ্রাইভ করে। কিন্তু 1961 সালে পারিবারিক যে একটা আইন সংশোধন হয়েছে, এটাকে প্রতিনিধিত্বশীল বা ওয়ারিস বলা হয়, ওয়ারিসের অধিকারী বলা হয় প্রতিনিধিত্বের সিস্টেমে। সেটা হচ্ছে যে আপনার জায়েদের এ মারা গেলেও বি মারা গেলেও বি যে পরিমাণ সম্পদ পেত সেই পরিমাণ সম্পদকে এ তার ছেলে এ এবং মেয়ে বি বা যারা থাকবে তাদের মাঝে দেওয়া হবে। ঠিক আছে, মানে ছেলে মেয়ের মাঝে দিতে হবে। সেক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী পাবে না, স্ত্রী বঞ্চিত হবে। এই বি থাকলে তার স্ত্রী পেত, কিন্তু বি না থাকার কারণে শুধু তার ছেলে মেয়ে সম্পদটা পেয়ে যাবে। পিতা জীবিত থাকতে যা পেত, ধরি পিতা জীবিত থাকলে দাদা জায়েদ থেকে বিয়ের পিতা জায়েদ থেকে সাপোজ 50 টাকা পেত। এখন পিতা না থেকেও এই 50 টাকা এ এবং বি গ্রহণ করবে। পিতার প্রতিনিধি হয়ে দাদার সম্পদটাকে তারা গ্রহণ করে নিজেদের মধ্যে আবার বন্টন করবে নিয়ম অনুসারে। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে লসাগু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে কিছু বাস্তব উদাহরণ দেব। বেশি এক্সাম্পল দেখলে শুনলে ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলো আরও দূর হয়ে যাবে। তাহলে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।